প্রথম কথা হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে তেল, জ্বালানি। এবং আমাদের দেশের সরকারও পর্যন্ত নানা রকমের উদ্যোগ নিয়েছে, বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মেনটেন করে যতটুকু পারা যায়। এখন যে প্রেক্ষাপট, যেখানে হুমকির পর হুমকি আসছে, সংকটের জায়গাটা কি হতে পারে? কোনো ধারণা কি দিতে পারেন, নাকি যতটা ভাবছি ততটা নাও হতে পারে? আপনাকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ের যে সংকট সেটি নিয়ে আপনি প্রশ্ন করেছেন হ্যাঁ, না? কারণ আমাদের একটা জাহাজ কিন্তু আটকে দেওয়া হয়েছে, বাংলা জয়যাত্রা। জি। কিন্তু আহ, মানে এরকম আর অন্যান্য দেশের, ভারতের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, কয়েকটা দেশের জাহাজ কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি। আমি নিশ্চিতভাবে এটি বলা যায় যে আমাদের দেশে তো সংকট তৈরি হয় না, ইতিমধ্যে কিছু সংকট তো তৈরি হয়েছে। জি কারণ আমাদের এটি তো সত্য যে সরকার তার জায়গা থেকে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে, এবং বিশেষ করে আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রায় 2000 কোটি টাকা কিন্তু ভর্তুকি দিয়ে তেল আমদানি করা হয়েছে জি বাংলাদেশে। জি মানুষ এখনো তেল পাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি এই সংকটটি ঘনীভূত হয়, আমি আজকেই দেখলাম সেটি হচ্ছে প্রায় $200 ঊর্ধ্বে যাবে আপনার তেলের ব্যারেল মূল্য আর কি, যেটা বাংলাদেশে ইতিমধ্যেই যদিও দাম সরকার বৃদ্ধি করে নাই বিভিন্ন কারণে, সরকার অনেকটা কনজারভেটিভ ডিসিশনের মধ্যেই এখন পর্যন্ত রয়েছে। তবে আমি যেটি ফরিদ সাহেব বললেন, আমি ফরিদ সাহেবের সাথে একটু সংযোজন করতে চাই। জি সেটি হচ্ছে, দেখুন, বিষয়টা হচ্ছে ট্রাম্প যুদ্ধ বিরতি চায়। আমি আগে বলেছি ট্রাম্পের ইগো একটা কাজ করছে, প্লাস আভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্প অনেকগুলো চাপের মধ্যে রয়েছে। আচ্ছা। এবং পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন যে পোপের সাথেও কিন্তু এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। হ্যাঁ, ভীষণ অর্থাৎ এই বাকবিতণ্ডা। যুদ্ধটা আমি এই পোপের ভক্ত শুধুমাত্র, নই, উনি হ্যাঁ, বলছিলেন। জি এই যুদ্ধটা শুধুমাত্র আপনার ইরান, ইসরায়েল এবং ইউএস এর সাথে এখন আর সম্পৃক্ত নেই। এটা কিন্তু এখন বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে গেছে। জি অনেক দেশ ট্রাম্পের কাছ থেকে কিন্তু ট্রাম্পের পাশ থেকে সরে গেছে, এবং পাশাপাশি ইরান যেহেতু একটি ভিকটিম স্টেট, কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক সকল আইন লঙ্ঘন করে হামলা করা হয়েছে, জি সঙ্গত কারণেই কিন্তু অনেকগুলো রাষ্ট্র তার প্রতি সমর্থন জানাবে। এবং বিশেষ করে গ্লোবাল পলিটিক্সে যে হেজেমনিক স্টেটের ভিতরে আমি যদি মনে করি চায়না খুব ঠান্ডা মাথায় তার পলিসিগুলো নির্ধারণ করেছে, এবং চায়নাকে তার যে তেলের যে জাহাজ সেটি কিন্তু তারা খালাস করেছে, এবং পাশাপাশি চায়নাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও তেল দেওয়ার ক্ষেত্রে প্রস্তাব করেছে, যেটা পরিষ্কার বলেছে। কারণ আগামী 50 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের যে তেল আছে সেটিতে কিন্তু তারা নিজেরাও কিন্তু পৃথিবীতে তারা চালাতেও পারবে, এর মজুদ তারা করেছে। কিন্তু সংকটটা হচ্ছে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে বড় ধরনের একটা সংকট, সুতরাং তারও একটা চাপ তো আন্তর্জাতিক আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি সরকার আসলে সেই চাপ মোকাবেলায় কি করছে। মাননীয় সংসদ সদস্য একটু বলবেন। আমরা পার্লামেন্ট ফলো করছি, এবং সেখানে আসলে সংবিধান সংস্কার না সংশোধন এটা নিয়ে আলাপ হচ্ছে, 133টা অধ্যাদেশ নিয়ে আলাপ হচ্ছে, কি কি বাদ গেল কি কি রাখলো সেগুলো নিয়ে বাইরেও আবার বাকবিতণ্ডা হচ্ছে, বক্তব্য পাল্টা বক্তব্য। কিন্তু এই সংকট নিয়ে কতটা আলাপ হচ্ছে সরকারের মধ্যেই, পার্লামেন্টে যারা আছেন আপনারা তাদের মধ্যে? না, এই সংকট নিয়ে তো আলোচনা হয়েছে, আর প্রশ্ন উত্তর পর্বে জ্বালানি মন্ত্রী এই ব্যাপারে খুব ছোট খালি বলা হচ্ছে কি করেছে সেটা একটা বক্তব্য দিয়েছে। এখন দেখেন, জ্বালানির তো সংকট নেই, এটা আপনি একদম নিশ্চিতভাবে বলতে পারেন। তবে সংকট সামনে আরো ঘনীভূত হতে পারে। জ্বালানি সংকটে একটি গাড়িও বসে আছে এরকম তো নাই। আমরা তো রাস্তা বেরোতে পারছি না প্রচন্ড যানজটের জন্য। আজকে তো 1 ঘন্টা যা রাস্তা 4 ঘন্টায় আমরা গিয়েছি। না, আমরা পাম্পের সামনে লম্বা গাড়ি সারি দেখতে এটা পাচ্ছি। প্যানিক আপনার বাইং, এটা মানে হচ্ছে। এটা আগে গাড়ি যেমন রাস্তার মধ্যে চলছে, আপনার শুধুমাত্র যে আপনার পাম্পের সামনে যে গাড়িগুলো ওগুলো বসে আছে, এগুলো আবার চলছে। তো যানজটের তো সামান্যতম উন্নতি হয়নি, সামান্যতম। গাড়ি চলছে, তেল পাচ্ছে, হয়তো একটু সময় নিচ্ছে, যেহেতু সবাই একসাথে কিনতে চাচ্ছে, সমস্ত হোন্ডাগুলো একসাথে কিনতে চাচ্ছে। সরকার ভীষণ রকমের ভর্তুকি দিচ্ছে, তবে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যদি এই সংকটটা আরো দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে সরকার প্রচন্ড চাপের মুখে, প্রচন্ড চাপের মুখে পড়বে। আমি একটা জিনিস বলি, সেটা হলো যে সেলিম ভাইয়ের কিছু কথার সঙ্গে আমি একমত, কিছু সঙ্গে দ্বিমত। প্রথম কথা হলো যেটা একমত, সেটি হলো যে সরকার চেষ্টা করছে, কোনো সন্দেহ নেই। কারণ জ্বালানি এমন একটা বিষয়, কোনো সরকার চেষ্টা করবে না এটা আমি অন্তত বললে বিশ্বাস করব। সে চেষ্টার ধরন ধারণ দেখে আমার আপত্তি থাকতে পারে, কিন্তু চেষ্টার করছে না এমন নয়। এতে অনেক ব্যয় হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে, ডলার কমে যাচ্ছে, আমাদের দেশে রিজার্ভ কমে যাচ্ছে, অনেক চাপ তৈরি হচ্ছে। সিলিমের সাথে একটা দ্বিমত, সেটা হলো তেলের সংকট নেই, এটা আসলে বিশ্বাস করানো কঠিন। বিশেষ করে লাইন, এত বিশাল লাইন যেখানে তেলের পাম্পগুলোর সামনে রয়েছে। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যেটা, সেটা হলো কি, এই তেলের সংকট হতে পারে, এটা কিন্তু মানুষের বিশ্বাসের মধ্যে রয়েছে।
কারণ এরকম একটা যুদ্ধ আজকে 40 দিন পার হয়ে যাচ্ছে, এটা হতে পারে। আমি একটা জিনিস চাচ্ছিলাম যে সরকার সঠিক তথ্যটা দিক, যে আমরা তেলের সংকট রয়েছে, আমরা সমাধান করার চেষ্টা করছি, হ্যাঁ, এই তথ্যটা দিলে কোনো সংকট নেই, কিন্তু সরকার বেকাতে পারে যাবে নয়। কারণ আমরা জানি সরকার ভর্তুকি দিচ্ছে, দাম বাড়াচ্ছে না এখন পর্যন্ত, প্রচুর ডলার ব্যয় হচ্ছে এবং সংকট নাই, এটা আসলে বলা ঠিক নয়। কারণ হলো লাইনে গেলে বোঝা যায় সংকট আছে কি নেই। আমি সঠিক তথ্য দিলে অসুবিধা নেই। সদস্যের কাছে ছোট্ট একটা বিষয় একটু জেনে নিয়ে আলাপটা শেষ করবো। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ব্রেকিংও যাচ্ছে যে অপরিশোধিত যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেলের মজুদ শেষ এবং ইস্টার্ন রিফাইনারি উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলা যেতে পারে, মানে বন্ধের দিকে আর কি। তো যদি সেরকমটাই হয়, আমাদের মজুদও শেষ হয়ে আসছে এবং একটা কোম্পানি, একটা রিফাইনারি কার্যক্রম বন্ধের দিকে, তাহলে কি আমরা বলবো না যে সংকট তৈরি হচ্ছে? বা না, আমি তো বললাম এটা যদি যদি সামনের দিকে এটা এগোতে থাকে, আমরা তো আশাবাদী যে যুদ্ধটা বন্ধ হবে, কিন্তু যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাঝে মাঝে আশাবাদী, মাঝে মাঝে হতাশাবাদী। আমেরিকা এখানে তার নৈতিক পরাজয় ঘটেছে যখনই তার আলোচনায় বসেছে। ইরানের সমস্ত মাথাগুলোকে একসাথে খুন করার পরে, হত্যা করার পরেও এই যুদ্ধ সে মনে করেছে 24 ঘন্টা 48 ঘন্টা আমি বলছি। এখন আমাদের দিকটা তো আমরা তো চাইবো যে যুদ্ধটা বন্ধ হোক। যুদ্ধটা বন্ধ না হলে আমি প্রত্যেকেই জানি এখানে তো আর ওইখানে বালুতে চোখ নাক বুজে কোনো লাভ নাই। সংকট একেবারেই ভয়াবহ সংকটের মধ্যে আমরা পড়বো। আমি একটু মতামত জেনে নিতে চাই, ছোট করে যদি আপনি আমাদেরকে কিছু পরামর্শ দেন, অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান। এইটা গ্লোবাল ক্রাইসিস, বৈশ্বিক সংকট, শুধু আমরা সাফার করছি না, অন্যান্য দেশগুলো করছে। অন্যান্য দেশগুলো আসলে কোন ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে যেটা আমরা নিতে পারি? যদি ছোট করে সাজেশন দেন। আপনাকে ধন্যবাদ। আমি এখানে একটু সংযোজন করতে চাই। দেখুন, সরকার কিন্তু এই তেল সংকটটা খুব সিরিয়াসলি এটিকে অ্যাড্রেস করছে, কোনো সন্দেহ নেই। পাশাপাশি পাম্পগুলোতে তেলের লাইনও রয়েছে, বিভিন্ন এই যে আপনার তেলবাহিত যে ইঞ্জিনগুলো পরিচালিত হয়। কিন্তু এটা আমি মনে করি যে দেখুন, অনেকটা বাংলাদেশের যে আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে আপনার সোশিও ইকোনমিক যে কনটেক্সট, এখানে অনেকটা প্যানিকের মধ্য দিয়ে কিন্তু মানুষ মনে করে যে আমি আজকেই তেলটা যদি নিয়ে, বা অনেক ক্ষেত্রে মজুদ করার প্রসঙ্গটি ঘোষণা পেলে পেঁয়াজ শেষ হয়ে যায়, তেলও শেষ হয়ে যায়। রাইট। আপনি আজকে যদি দেখেন লবণের দাম 500 টাকা হয়েছে, দেখবেন যে লবণের সংকট পারবেন। তো সুতরাং আমি মনে করি যে এই সংকটটা শুধুমাত্র সরকারের এককভাবে সংকট, কিন্তু নিঃসন্দেহে সরকারকে, যেহেতু রাষ্ট্র ক্ষমতা আছে, তাদের দায়িত্ব বেশি। পাশাপাশি এটি এই বৈশ্বিক সংকটটা আসলে সবাই মিলে সমাধান করা, বিশেষ করে অপোজিশন এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে। এটা বাংলাদেশের একক কোনো প্রবলেম নয়। 1 2 নম্বর যেটা আপনি বলছেন যে অন্যান্য দেশ যে স্ট্র্যাটেজি গুলো নিয়েছে, আমার মনে হয় যে বাংলাদেশ সরকার কিন্তু এখনো তেলের মূল্য বৃদ্ধি করেনি, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে এটির দাম কিন্তু অলরেডি বৃদ্ধি করা হচ্ছে। কারণ আমি মনে করি এটা বৃদ্ধি করার না করার পেছনে যুক্তিটা হচ্ছে, যেহেতু ইরিগেশন সামনে, এবং এখানে কিন্তু ডিজেল চালিত মেশিন দিয়ে কিন্তু মূলত আমাদের কৃষি যে সেচ প্রকল্প, সেটি কিন্তু মূলত সেই জায়গাতে বেশি হবে, এবং ইলেকট্রিসিটি একটা অবারিত সাপ্লাই। আমি আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে এবং এই সেন্টেন্স দিয়ে শেষ করি। সেক্ষেত্রে আমি মনে করি যে সংকট, এটি সংকট যে নাই, সংকট অবশ্যই আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে সরকার নিশ্চয়ই তার কৌশলগত কারণে হয়তো অনেকগুলো বিষয়, কারণ সরকারের তো পলিসির বিষয় আছে, সরকার রাষ্ট্র পরিচালনা করবে, সেখানে কৌশল গ্রহণ করতে পারে, কিন্তু সরকারের আন্তরিকতার এখানে আমি কোনো ঘাটতি দেখছি না।